আজকে যেটা নিয়ে শুরু করব থাইরয়েড সিস্ট। থাইরয়েড আবার সিস্ট হয় নাকি? The answer is yes. USG করে দেখা গেছে at least in 25 to 30% of all isolated clinical thyroid swellings are either totally or partly cystic. ঠিক আছে, এবার তাহলে প্রশ্ন হচ্ছে আমি থাইরয়েড সিস্টে কিভাবে হলো এটা নিয়ে কেউ এক্স্যাক্টলি জানে না। কেউ কেউ বলে দিস ইজ ডিউ টু কোলয়েড ডিজেনারেশন থেকে হতে পারে, আবার কেউ কেউ বলে না সাডেন একটা হেমারেজ হলো ইনটু এ সিস্ট, ইনটু এ সোয়েলিং, তার থেকে এই সিস্ট অ্যাপিয়ার করে আর তখন র্যাপিডলি বেড়ে যায় অ্যান্ড ইট বিকামস পেইনফুল। এবার তাহলে সিস্ট একটা তো হলো, কি বললাম, যদি খুব বেশি টাইট সিস্ট হয় ইট বিকামস ফার্ম, তখন ক্লিনিক্যালি it becomes very difficult to differentiate whether it is a malignant swelling or a cyst. যখন খুব টেন্স, ব্যাপারটা হচ্ছে বেলুনে জল ভরে দেখেছি সফট, তাই তো, কিন্তু বেলুনটা যদি ফাটবে না এমন বেলুন নিয়ে যদি খুব ঠুসে জল ঢুকিয়ে যাস একটা সময়টা শক্ত হয়ে যাবে, that will appear hard. Same জিনিস, it mimics as a firm swelling, firm to hard swelling. That mimics carcinoma clinically. ঠিক আছে, এরপর কি, এবার যখন একটা সিস্ট নিয়ে আমার কাছে এলো, সাডেন ইনক্রিজ ইন সাইজ, মানে ভেতরে হেমারেজ হয়েছে, তার চান্সই বেশি। সবচেয়ে লোভনীয় কাজ কি, ধরে টেনে দাও, টেনে দে, কমে গেল, গ্যারান্টি ইট উইল রেকার, গ্যারান্টিড ইট উইল রেকার, আবার ফেরত আসবে। আর একবার যদি রোগ ফেরত এসেছে পেশেন্টের কাছে, তো স্ট্যাটাস গেল, your status is gone. ডাক্তারবাবু বাইরে ডাক্তার কি করলো, আবার হয়েছে। তুই যদি তখন টেম্পোরারি পেন রিলিফের জন্য করতে চাস, তোকে পেশেন্টকে বলতে হবে যে দিস উইল রেকার, আপাতত দিস ইজ এ টেম্পোরারি মেজার, কিন্তু দরকার পড়ে না। ইফ লেফট আনট্রিটেড মেজরিটি আস্তে আস্তে এই হেমারেজের জন্য সাডেন সোয়েলিংটা সেটা কমে যায়। ক্লিয়ার, শোনা যাচ্ছে? ওকে, এবার হচ্ছে involution of follicular adenomas also may result in cystic swellings. Clear? এবার যখন আমি একটা cystic swelling বলছি, একটা হচ্ছে fully cystic হতে পারে, একটা হচ্ছে একটা mainly solid with partly cystic component হতে পারে, একটা হচ্ছে predominantly cystic with partly solid component হতে পারে। Solid cystic componental lesion গুলো are potentially dangerous because of high malignant potential. Clear? আচ্ছা, আগের দিন কি follicular adenoma এগুলো নিয়ে বলেছিলাম কি তোদের? না, অন্য ব্যাচকে বলেছিলাম, ঠিক আছে, এর পরের ব্যাচ, পরেরটা। এবার তাহলে সিম্পল গয়টার আগের দিন বলেছি, এর ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট কি অপারেশন আমি ধরে কেটে দেবো? দ্য অ্যান্সার ইজ ইফ আই ক্যান এক্সক্লুড ম্যালিগন্যান্সি উইথ সার্টেনটি, if I can say that this is not a malignant neoplasm, and if there are no pressure symptoms, আগের দিন কি বলেছিলাম, কার কার উপর প্রেসার দিতে পারে, ট্র্যাকিয়া আর ইসোফেগাস, ট্র্যাকিয়ার উপর প্রেসার দিলে কি হবে, ডিসনিয়া, ইসোফেগাসের উপর দিলে ডিসফেজিয়া। প্রেসার সিমটম নেই, আমি 100% শিওর দিস ইজ নন ম্যালিগন্যান্ট, ইট মে নট নিড সার্জারি। তাহলে সার্জারি ইন্ডিকেশন কি? when malignancy is definitely been excluded, number 1 is pressure symptoms and number 2 হচ্ছে cosmesis। পেশেন্ট এসে বলো ডাক্তার আমার গলাটা এরকম ফোলা, আমার দেখতে ভালো লাগছে না, ওকে, হতেই পারে, সে তার ইচ্ছে হয়েছে, তাকে আরো সুন্দর দেখতে হবে। The moment I uttered the term cosmesis, it is a relative term. What is cosmetically acceptable to her may not be cosmetically acceptable to her, or vice versa, ওর কাছে acceptable, ওর কাছে acceptable নয়, হতেই পারে। ক্লিয়ার? তাহলে 100% benign thyroid swelling এর ট্রিটমেন্ট কি? ওয়েট অ্যান্ড ওয়াচ ইজ এ অ্যাকসেপ্টেবল অল্টারনেটিভ if there are no pressure symptoms. Pressure symptoms থাকলে you have no option but to operate, তাই তো? আর যদি indication of surgery কি? If the patient wants surgery because of our looks, মানে patient's will. Clear? এবার তাহলে আমি ইন্ডিকেশনস অফ অপারেশনটাকে যদি এইভাবে বলি,
নিওপ্লাসিয়া, এফএনএসি, থাইরয়েড 3 to 5 গ্রেড, আগের দিন থাইরয়েড এফএনএসি স্কোরগুলো বলছিলাম। তারপর হচ্ছে ক্লিনিক্যাল সাসপিশন, এজ, যত বেশি এজ হবে তত বেশি রিস্ক অফ ম্যালিগন্যান্সি বেশি। ক্লিয়ার? মেলস আর মোর প্রোন টু ডেভেলপ thyroid malignancy if the texture is hard, if it is fixed to the underlying structure, recurrent laryngeal nerve palsy, chance of malignancy is very high. Lymphadenopathy, গলায় আছে, আর recurrent cyst, these are indications where chance of malignancy is very high. These are the conditions where you cannot jolly well exclude malignancy. একটা কথা কি বলেছি নন অপারেটিভ ইন্টারভেনশনের ফার্স্ট কথা, ইউ হ্যাভ টু এক্সক্লুড ম্যালিগন্যান্সি ফার্স্ট। ইফ এক্সক্লুডেড, তখন আমি কনজারভেটিভ নন অপারেটিভ ইন্টারভেনশনের কথা ভাববো, নন অপারেটিভ ট্রিটমেন্টের কথা ভাববো। বেসিক্যালি ট্রিটমেন্ট না, ওয়েট অ্যান্ড ওয়াচ, অবজারভেশন। ঠিক আছে? এই কন্ডিশনগুলো যেখানে আছে সেখানে ওয়ান ক্যানট ডেফিনেটলি এক্সক্লুড ম্যালিগন্যান্সি। ক্লিয়ার? টক্সিক অ্যাডেনোমা মানে থাইরোটক্সিসিটি আছে ইন গয়টার। ক্লিয়ার? নেক্সট হচ্ছে প্রেশার সিমটমস, কসমেসিস, পেশেন্টস উইশেস, যেটা বললাম অলরেডি। নেক্সট এবার হচ্ছে নেক্সট হচ্ছে ডিফিউজ টক্সিক গয়টার। আগের দিন আমরা থাইরোটক্সিকোসিস নিয়ে ডিসকাস করেছি। এই একটার নাম গ্রেভস ডিজিজ বা ফ্লাজানি বেসডো গ্রেভস ডিজিজ। বেসিক্যালি একটা অটোইমিউন ডিজিজ where there is diffuse hyperplasty, একটা hypervascular enlargement of the entire thyroid হয়, hypervascular enlargement of the entire thyroid gland হয়, they produce hormones in excess. কেন হয় এক্সাক্ট কজ কারোর বেশিরভাগ লোকেরই অজানা। কি হয়? কিছু অ্যান্টিবডি তৈরি হয় যেটা থাইরয়েড রিসেপ্টরগুলোকে গিয়ে স্টিমুলেট করে দেয়, ওভার এক্সপ্রেশন অফ থাইরয়েড হরমোনস। এইটা হচ্ছে মুদ্রা কথা। ঠিক আছে? হোল অফ ফাংশনিং থাইরয়েড টিস্যু ইজ ইনভলভড, থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি। এবার এর মধ্যে বেসিক্যালি 3 রকম অ্যান্টিবডি পাওয়া গেছে। একটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং অ্যান্টিবডি উইচ আর মেনলি আইজিজি, মাইক্রোবায়োলজিতে পড়েছিস, আইজিজি, আইজিএম, এগুলো সব পড়েছিস। তারপর যেটা দেখে সেটা হচ্ছে থাইরয়েড গ্রোথ ইমিউনোগ্লোবুলিন আর থাইরয়েড ট্রপিন বাইন্ডিং ইনহিবিটিং ইমিউনোগ্লোবুলিন। This disease has a strong familial predisposition. Almost 50% of all patients have some sort of autoimmune disorder history. Clear? Next. এবার ডিফিউজ টক্সিক গয়টার। বেসিক জিনিস বলেই দিলাম, টক্সিক গয়টার, থাইরোটক্সিসিটির সিমটমস থাকবে, আগের দিন বলেছিলাম। কে দুই একটা বলতে পারবি? ওয়েট লস ডেসপাইট ইনক্রিজড অ্যাপেটাইট, তারপর প্যালপিটেশন, ট্রেমর, হিট ইনটলারেন্স। ঠিক আছে? এই কটা জিনিস তোকে মুখস্থ রাখতে হবে, বাকি তুই ভুলে গেলেও চলবে। এই কটা জিনিস, ওয়েট লস, ট্রেমর, প্যালপিটেশন, তোকে মুখস্থ রাখতে হবে। দেয়ার ইজ নো ওয়ে আউট, সারা জীবন লাগবে। ক্লিয়ার? সারা জীবন লাগবে। আচ্ছা, এরপর কি? আই সাইন্স। আই সাইন্স অফ থাইরয়েড আর স্পেসিফিক টু গ্রেভস ডিজিজ। চোখে অনেক কিছু দেখা যায়, লিড রিট্রাকশন, লিড ল্যাগ, এক্সঅপথ্যালমস, তারপর হচ্ছে রেডিউস মুভমেন্ট অফ দ্য আইবল, এই সমস্ত প্রচুর আই সাইন দেখতে পাওয়া যায়। এদের প্রচুর সাহেবী নাম দিয়ে সাহেবের নাম আছে। সাহেবের নাম মনে রাখার জন্য কোনো এক্সট্রা ক্রেডিট নেই। ক্লিয়ার? সাহেবের নাম মনে রাখার জন্য পরীক্ষার হলে কোনো এক্সট্রা ক্রেডিট নেই। কি হয় জানতে পারলেই যথেষ্ট। কারণ 10-12টা সাহেবের নামে 10-12টা সাইন আছে, তোকে আমি 1 2 3 4 করে এনিউমারেট করে দিতে পারি। কারণ আমাকেও দেখে দেখে বলতে হবে, না দেখে আমি বলতে পারবো না, আমার মনে না কোন সাহেবের নামে কোনটা আছে আমি বলতে পারবো না। ক্লিয়ার? এবং আমি শিওর পরীক্ষার আগে রাতে তুই মুখস্থ করবি, পরীক্ষা দিয়ে বেরিয়ে সাহেবের নাম মনে রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে?
এবার কি হচ্ছে, দুটো জিনিস স্পেসিফিক, একটা হচ্ছে এক্সঅফথ্যালমস, আই বলটা ঠেলে বেরিয়ে আসছে, আর একটা হচ্ছে প্রিটিবিয়াল মিক্সিডিমা, নন পিটিং ইডিমা ইন দ্য লেগস। থাইরয়েড অ্যাসোসিয়েটেড ophthalmopathy বা টাও is the most common extrathyroid manifestation of this disease. কি হয়, এর প্যাথোলজিটা অদ্ভুত, hypertrophy of the extraocular muscles, adipogenesis, deposition of non-sulfated glycosaminoglycans, glycosaminoglycans and hyaluronate causes expansion of the orbital contents. এবার ও যদি অরবিটের মধ্যে মাসলগুলোর হাইপারট্রফি হয়, এইসব জমে যায়, কি হবে, ও তো চোখে আইবলটাকে ঠেলে দেবে, তো এটা তো একটা বনি কেজ, ও তো আর বাড়বে না, ওর ভেতরে মাসলগুলো বাড়লো। অ্যানাটমিতে পড়েছি 6টা এক্সট্রাকুলার মাসল থাকে, আমার মনে নেই নাম, ছোট্ট করে বলে দাও, আমার নাম মনে নেই, ঠিক আছে। ওরা যখন বড় হলো চোখটা ঠেলে বেরিয়ে আসবে। এবার এছাড়া আর কি হচ্ছে, ডিসথাইরয়েড অপটিক, এবার যখন ওই মাসলগুলো বড় হচ্ছে, থাইরয়েডের আই থেকে কি বেরোচ্ছে, অপটিক নার্ভ, ওই এনলার্জ মাসলগুলো, ইডিমেটাস মাসলগুলো নার্ভটাকে আস্তে আস্তে চেপে দিচ্ছে, দ্যাট ইজ ডিসথাইরয়েড অপটিক নিউরোপ্যাথি, দ্যাট মে লিড টু ভিশন লস। এটাকে অনেকে বলে রান্ডলস কার্ভ, একটা স্ট্যাটিস্টিক্যাল কার্ভ, আমি খুব একটা বুঝি না, আগেই বলে দিলাম, যেটা বুঝি না বোদ্ধাসে যে লাভ নেই। রান্ডলস কার্ভ মানে কি, স্লো শুরু হয়ে র্যাপিড ডিটোরিয়েশন, এইরকম কার্ভেচার যেটা থাকে স্ট্যাটিস্টিক্সে সেটাকে বলে রান্ডলস কার্ভ, ঠিক আছে। আচ্ছা চলো এর পরের পাতা। ডিফিউজ টক্সিক গয়টারের সিভিয়ারিটি অফ আই সাইন্সে নেমোনিক হচ্ছে নো স্পেক, নো চশমা, স্পেক মানে চশমা, কোনো চশমা নেই। ক্লাস 0 নো সাইন অফ সিমটম, ক্লাস 1 লিমিটেড টু আপার লিড রিট্রাকশন অ্যান্ড স্টেয়ার উইথ অর উইদাউট লিড ল্যাগ। লিড ল্যাগটা কি জিনিস, তুই এদিকে আয়, তুই এদিকে আয়, তোকে আয়, এখানটায় দাঁড়া, বা তুই এখানটায় বস, বস। লিড ল্যাগটা কি জিনিস, ওপরে আমার এই আঙুলটা দেখ, আমি এই যে নামাচ্ছি, ওর আই বলটাও শুধু নিচে যাচ্ছে না, আই লিডটাও এর সঙ্গে নিচে নামছে। লিড ল্যাগে কি হবে, আই বলটা আস্তে আস্তে নামবে কিন্তু লিডটা নামবে না, দ্যাট ইজ কল্ড লিড ল্যাগ। যা ক্লিয়ার, দেরিতে নামবে, ঠিক আছে, ওটা দ্যাট ইজ ল্যাগিং বিহাইন্ড। বলটা নেমে যাবে, আগে একটা দুটো ব্যাপার নেই, একটাই আগে নামবে, ঠিক আছে, একটাই আগে নামবে, ঠিক আছে। এরপর হচ্ছে সফট টিস্যু ইনভলভমেন্ট, ইডিমা অফ দ্য কনজাংটিভা এন্ড লিডস, কনজাংটিভাল ইনজেকশন। হোয়াট ইজ কনজাংটিভাল ইনজেকশন? লাল 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 হয়ে যায়। তারপর প্রপটোসিস, তারপর এক্সট্রাকিউলার মাসল ইনভলভমেন্ট ইউজুয়ালি উইথ ডিপ্লোপিয়া, দুটো দেখছিস। কর্নিয়াল ইনভলভমেন্ট প্রাইমারি ডিউ টু ল্যাগ অফ থ্যালমস, সাইট লস ডিউ টু অপটিক নার্ভ নিউরোপ্যাথি। এই হচ্ছে 6টা স্টেজ। এটা মুখস্থ রাখতে পারলে 80% প্লাস নম্বর পাবি, না মুখস্থ রাখতে পারলে ফেল করবি না, ঠিক আছে। এবার তোরা ঠিক করে নিস কি করবি। এটা বলতে পারলে পরীক্ষায় যদি পেশেন্ট পাওয়া যায়, এটা যদি পরীক্ষা বলতে পারিস 80% প্লাস নম্বর আমি অন্তত দিয়ে দেবো, চোখ কান বুঝে দিয়ে দেবো। এরপর পরে এবার তাহলে ইনভেস্টিগেশন কি করব, খুব সোজা। ডিফিউজ টক্সিক গয়টারে আমার ফার্স্ট কাজ, থাইরোটক্সিকোসিস আছে সেটা এস্টাবলিশ করতে হবে, খুব সিম্পল। T3 T4 TSH, T3 T4 বেশি থাকবে, TSH কম থাকবে, প্রবলেম নেই। আচ্ছা, ইউ লুক সো ওয়ারিড। আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে থাইরয়েড স্ক্যান। আমাকে এখানে যেটা দেখতে হবে থাইরয়েড স্ক্যানে, থাইরয়েড রেডিওআইডিন দিয়ে তার আপটেক, মানে থাইরয়েডের গ্ল্যান্ডের কোনো পার্টে ফাংশনাল স্ট্যাটাস কি, আমি কি দেখবো, গোটা গ্ল্যান্ডে ইকুইভ্যালেন্ট। ইউজুয়ালি লাগে না আজকাল, আগে লাগতো, এখন আর থাইরয়েড স্ক্যান লাগে না। শোন, পায়রা তোর কোনো ক্ষতি করতে পারবে না, পায়রা তোর কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে, পায়রা তোর কোনো ক্ষতি করতে পারবে না।
আর একটা ছোট তথ্য বলে দিই, পায়রার মাংস কিন্তু খুব টেস্টি হয়। খেয়েছিস? খাস? খুব টেস্টি হয়। আচ্ছা, সিটি অরবিট এক্সট্রাকিউলার মাসলের ইনভলভমেন্ট বোঝার জন্য। আর হচ্ছে ইউএসজি। FNAC is not needed in Graves' disease. কেন? হাইপারভাস্কুলার, প্রথমেই বলেছিলাম ব্লিডিং এর চান্স বেশি। নেক্সট, ট্রিটমেন্ট। প্রথম কথা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এ ট্রিটমেন্ট ইজ ইউজুয়ালি ডান বাই রেডিও আয়োডিন অ্যাবলেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। আয়োডিন 131 দিয়ে নষ্ট করে দেওয়া হয় গ্ল্যান্ডটাকে। আমাদের দেশে এখনো সার্জারি ইজ দ্য মেইনস্টে, কিন্তু অপারেশনটা করার আগে কয়েকটা জিনিস নিয়ে সাবধান হতে হবে। নাম্বার 1, পেশেন্টের মাস্ট বি মেড ইউথাইরয়েড প্রায়ার টু সার্জারি। যদি না করা হয় তাহলে পেশেন্ট মে ডেভেলপ থাইরয়েড স্টর্ম ইন দ্য ইমিডিয়েট পোস্ট-অপ পিরিয়ড হুইচ ক্যান বি ফেটাল। ক্লিয়ার? কাজে পেশেন্টকে আগে আমাকে ইউথাইরয়েড করতে হবে। সেকেন্ড, কি বলেছি, হাইপারভাস্কুলার অর্গান, ভাস্কুলারিটিটা কমালে ব্লিডিং একটু কম হবে, লুগলস আয়োডিন ইজ এ অপশন। থার্ড, সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট, ট্যাকিকার্ডিয়া, পেশেন্টের সবসময় হচ্ছে ধরফর করছে, ট্রেমর, বিটা ব্লকার, প্রোপ্রানোলল দেয়। আর প্রোপ্রানোললের একটা অ্যাডিশনাল ডোজ ইয়ে আছে, কি বলে, ইট ইনহিবিটস পেরিফেরাল কনভার্সন অফ T4 to T3। নট অনলি প্রোপ্রানোলল, বেশিরভাগ ইয়েই। এবার লঙ্গার অ্যাক্টিং ড্রাগ হচ্ছে ন্যাডোলল, প্রোপ্রানোলল TD ডোজ, ন্যাডোলল OD ডোজ। OD ডোজের কমপ্লায়েন্স ডেফিনেটলি বেশি। ক্লিয়ার? এরপর হচ্ছে অপারেশন। অপারেশন আমি কি করব? করার আগে 10 to 12 উইকস অব্দি লাগতে পারে ইউথাইরয়েড করতে। টেক ইয়োর টাইম, টেক দ্যাট টাইম। 3 মাসের জায়গায় 4 মাস পরে অপারেশন কর, বাট নেভার 2 মাস। ক্লিয়ার? বিকজ ইউ মে জলি ওয়েল এন্ড আপ লুজিং দ্য পেশেন্ট। টার্গেট কি? নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি বা সাবটোটাল থাইরয়েডেক্টমি। টোটাল সাবটোটাল এই গল্পগুলো এনো কেন? টু প্রিজার্ভ অ্যাটলিস্ট 1 প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে? সাবটোটালে বলে 5 থেকে 10 গ্রামের মতো টিস্যু, নিয়ার টোটালে বলে পেশেন্টের বুড়ো আঙুলের নোকে যতটা হয় ততটুকু টিস্যু রেখে আসো, 5 গ্রামের মতো। ক্লিয়ার? টু প্রিজার্ভ প্যারাথাইরয়েড ফাংশন অ্যাজ এ হোল। দ্যাট ইজ দ্য এম অফ সার্জারি। ক্লিয়ার? বাদ বাকি পরে অপারেটিভ সার্জারি পড়ার সময় হবে। নেক্সট, toxic multinodular goiter, also called Plummer's disease, a very rare disease. ঠিক আছে? সিকোয়েন্স অফ ইভেন্টস কি দিয়ে হয়, কিভাবে হয়? প্রথমে আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে, তার জন্য কি হচ্ছে, ডিক্রিজ T4 প্রোডাকশন। T4 প্রোডাকশন কমে গেল, থাইরয়েড সেল হাইপারপ্লাসিয়া হলো, মাল্টিনোডুলার অ্যাপিয়ারেন্স এসে গেল একটা। তারপর কি হলো? ইনক্রিজ রেপ্লিকেশন predisposes to a risk in mutation of TSH receptor. তারপর if the mutated TSH receptor remains active, it gives rise to thyrotoxicosis. এইভাবে জিনিসটা হয়। দেখ, প্রথমে শুরু হলো হাইপোথাইরয়েড থেকে, গিয়ে শেষ হলো টক্সিক মাল্টিনোডুলার গয়টারে। এটাকে বলে একদম 180 ডিগ্রি অ্যাবাউট টার্ন প্রায়, তাই না? আচ্ছা, পেশেন্ট প্রেজেন্ট উইথ থাইরোটক্সিকোসিস উইথ অর উইদাউট গয়টার। গয়টার তুই চোখে দেখতে পাচ্ছিস, গয়টার মানে কি ভিজিবল থাইরয়েড সোয়েলিং। ওটা নাও থাকতে পারে, যেটা আমি খালি চোখে দেখতে পাই, ছোট থাইরয়েড, তাতে মাল্টিনোডুলারিটি এসে গেছে। আগের দিন এটা ডিসকাস করেছিলাম, খালি চোখে আমি দেখতে নাও পেতে পারি, কিন্তু মাল্টিনোডুলারিটি আছে। ইনভেস্টিগেশন সেম জিনিস, থাইরয়েড ফাংশন, ইউএসজি, থাইরয়েড স্ক্যান। টক্সিসিটি উইথ নোডুলারিটি ইজ দ্য অনলি ইন্ডিকেশন অফ এ থাইরয়েড স্ক্যান। এর হবে কেন? এর আমি নোডুলারিটি পাচ্ছি, তার সঙ্গে টক্সিসিটি পাচ্ছি। কেন? এখানে আমাকে স্ক্যানটা বলে দেবে কোন কোন নোডিউল ওভার অ্যাক্টিভ, নোডিউলগুলো হাইপার অ্যাক্টিভ না নোডিউলগুলো ইনঅ্যাক্টিভ। কি হতে পারে? নোডিউলের মাঝের যে ফলিকুলার টিস্যু আছে, দ্যাট মে বি হাইপার অ্যাক্টিভ। কি হতে পারে? 2-3টে নোডিউল বেশি অ্যাক্টিভ, বাকিটা নয়। আমাকে স্ক্যানে বলে দেবে কোন পার্টটা বেশি অ্যাক্টিভ, কোন পার্টটা ইনঅ্যাক্টিভ। ঠিক আছে? সেখানে আপটেক বেশি হবে। ঠিক আছে? টক্সিক
হাইপার অ্যাক্টিভ নোডিউলের ম্যালিগনেন্সির চান্স আছে, কিন্তু খুব বেশি না, 15%, যার জন্য আগেকার দিনে থাইরয়েড স্ক্যান রুটিনলি করা হতো টু রুল আউট ম্যালিগনেন্সি, সেটা এখনকার দিনে আর করা হয় না। ঠিক আছে, FNAC not needed as risk of malignancy is low. এরপর চল ট্রিটমেন্ট সেম। আবার একটা কথা বলেছি, থাইরোটক্সিক পেশেন্টের অপারেশন করার আগে আমাকে ইউথাইরয়েড করতে হবে। 3টে ওষুধ, প্রোপাইল থাইরোসিল, কার্বিমাজল, মেথিমাজল। ডোজ কত? 5 mg TD করে চালু কর, তারপর আবার টাইট্রেট করে করে ডোজ বাড়াও। প্রথমে 20 mg TD করে ডোজ দেবো না, আস্তে আস্তে টাইট্রেট করো, সঙ্গে বিটা ব্লকার দাও। ক্লিয়ার? আস্তে আস্তে ইউথাইরয়েড করো, সিমটোমেটিক কারেকশনটাও দরকার। ক্লিয়ার? TSH normalization is not an indicator of getting euthyroid. T3 T4 নর্মাল হয়ে গেছে, সেটাকে নিলেই হবে, বিকজ ইন দিস কেসেস TSH normalization often takes years. T3 T4 মোটামুটি 2-3 মাসের মধ্যে কারেকশন হয়ে যায়, কিন্তু TSH কারেকশন হতে it takes years often, sometimes. কাজেই আমরা নর্মালি থাইরয়েড ফাংশন দেখার জন্য শুধু একটা TSH করে দিই, এই পেশেন্টের কিন্তু আর হবে না। একটা থাইরোটক্সিক পেশেন্ট ইউথাইরয়েড হলো কি না সেটা বোঝার জন্য TSH অ্যাসেসমেন্ট ইজ নট নেসেসারি। ক্লিয়ার? সার্জারি সেম। এবার নেক্সট, সলিটারি টক্সিক নোডিউল। থাইরয়েড একটাই নোডিউল আছে উইচ ইজ টক্সিক, যেটা থেকে বেরোচ্ছে। ঠিক আছে, এটা আর হতে পারে কি জেনারেলাইজড নোডিউলারিটি, তার মধ্যে একটা নোডিউল টক্সিক হয়ে সেখান থেকে মল বেরোচ্ছে, হতেই পারে। অনেকগুলো নোডিউল আছে, তার মধ্যে একটা হাইপার অ্যাক্টিভ, অথবা একটাই নোডিউল আছে উইচ ইজ হাইপার অ্যাক্টিভ। দুটোই তো সলিটারি টক্সিক নোডিউল। ক্লিয়ার? হাই লেভেলস অফ সার্কুলার, কি বললাম, ওই সেই সেম জিনিস, TSH বাড়বে, TSH বাড়লে হাই লেভেলস অফ সার্কুলেটিং থাইরক্সিন, বাকি টিস্যুতে আপটেক কমে যাবে। ইনভেস্টিগেশন সেম, আমার তো একই কাজ। এই নোডিউল যে টক্সিক, সলিটারি টক্সিক নোডিউল, আমি কি করে বলবো ওটা টক্সিক না নন টক্সিক? ওই নোডিউলটা টক্সিক না নন টক্সিক আমি কি করে বুঝবো? স্ক্যান করতে হবে। কি বলেছি একটু আগে, only indication of thyroid scan is toxicity with nodularity. ঠিক আছে, there is only one indication, আর কোনো দরকার নেই। আর ট্রিটমেন্ট সেম, ইউথাইরয়েড করো, রেডিওআয়োডিনের কথা ভাবো, সার্জারি করো, ফিনিশ। নেক্সট একটা কথা, থাইরোটক্সিসিটি উইথ ম্যালিগনেন্সি ইজ ভেরি রেয়ার। ক্লিয়ার? এই কথাটা মাথায় রেখে দিন, বাট স্টিল ইউ হ্যাভ টু বি 100% শিওর। হ্যাঁ, নেক্সট, থাইরয়েড নিওপ্লাজমস, বিনাইন ফলিকুলার অ্যাডেনোমা, এছাড়া প্যাপিলারি অ্যাডেনোমা হয় না যে তা না, কিন্তু রেয়ার। ম্যালিগন্যান্ট প্রাইমারির মধ্যে ফলিকুলার এপিথেলিয়াম থেকে যেগুলো হয় ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার বলে, এই দুটোকে ফলিকুলার থাইরয়েড ক্যান্সার আর প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার। নেক্সট হচ্ছে আনডিফারেন্সিয়েটেড বা পুয়ারলি ডিফারেন্সিয়েটেড অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার। তারপর হচ্ছে প্যারাফলিকুলার সেল থেকে যেটা বেরোয় সেটার নাম হচ্ছে মেডালারি থাইরয়েড ক্যান্সার। লিম্ফয়েড সেল থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে লিম্ফোমা। থাইরয়েড এই চারটে, আর মেটাস্ট্যাটিক, এই চারটে প্রাইমারি নিওপ্লাজম থাকতে পারে থাইরয়েডে, বাকিটা মেটাস্ট্যাটিক। এবার লিম্ফোমার মধ্যে সামটাইমস ডেভেলপ ইন অটোইমিউন ডিসঅর্ডার থাইরয়েডাইটিস, লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন যেটা হয় ইন অটোইমিউন থাইরয়েডাইটিস, তার থেকে হতে পারে। ক্লিয়ার? এনি প্রবলেম? মোস্ট কমন ফর্ম অফ হচ্ছে মেটাস্টাসিস হচ্ছে রেনাল সেল কার্সিনোমা, আর লোকাল ইনফিল্ট্রেশনে কি হবে? রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ট্র্যাকিয়া ইসোফেজিয়াল ইনভলভমেন্ট হতে পারে, ওই বা ট্র্যাকিয়াল কার্সিনোমা থাইরয়েড ধরতে পারে, ইসোফেজিয়াল ক্যান্সার থাইরয়েড ধরে নিতে পারে, লোকাল ইনফিল্ট্রেশন। ক্লিয়ার? নেক্সট, এবার প্যাপিলারি কার্সিনোমা ইজ 80%, ফলিকুলার হচ্ছে 10%, মেডালারি 2.5%, লিম্ফোমা 2.5%, অ্যানাপ্লাস্টিক 5%. অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার ক্যারিজ এ ভেরি ব্যাড প্রগনোসিস। এফেক্টিভলি ট্রিটমেন্ট কিছু নেই, কারণ পেশেন্ট ঘাটের কেস।
ঠিক আছে, হাসিস না, এতে হাসা বিশেষ কিছু করার নেই, স্যাড ট্রুথ, ডাক্তার হিসেবে জীবনে বহুবার এটা ফেস করতে হবে, ঠিক আছে? The ultimate truth of life is there and you have to face it as a doctor many times in your life. You cannot escape. আচ্ছা, এরপর papillary thyroid cancer কি বললাম? 80% of all thyroid cancers, most common form তাহলে these cancers usually spread by lymphatic metastasis. গলার লিম্ফ নোড কার মনে আছে? সার্ভাইকাল লিম্ফ নোডস কি আছে? হ্যাঁ, তোকে সার্ভাইকাল লিম্ফ নোডস অ্যানাটমি তো পড়েছিস, তোর অ্যানাটমি সেদিন পড়লি, আমি অ্যানাটমি পাস করেছি 1995, তোর জন্মের আগে বল। ভার্টিক্যাল গ্রুপ, হরাইজন্টাল গ্রুপ পড়িসনি? সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, 7টা লেভেল হয়, অ্যাকচুয়ালি 6টা বলা ভালো, লেভেল 7 না ধরাই ভালো গলার মধ্যে। লেভেল 1 হচ্ছে সাবমেন্টাল এন্ড সাবম্যান্ডিবুলার, লেভেল 2 হচ্ছে জুগুলোডাইগ্যাস্ট্রিক, লেভেল 3 হচ্ছে আপার জুগুলোডাইগ্যাস্ট্রিক, লেভেল 3 হচ্ছে মিড জুগুলোডাইগ্যাস্ট্রিক, লেভেল 4 হচ্ছে লোয়ার জুগুলোডাইগ্যাস্ট্রিক, লেভেল 5 হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গল, লেভেল 6 হচ্ছে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গল, আর লেভেল 7 হচ্ছে মিডিয়াস্টাইনাল। মিডিয়াস্টাইনাম ইজ আউটসাইড অফ নেক, isn't it? Mediastinum is outside neck, তাই তো? সার্ভাইকাল নোডস বললেন লেভেল 7 না বলাই বেটার, এটা আমার মনে হয়। ক্লিয়ার? এবার তাহলে আপার জুগুলোডাইগ্যাস্ট্রিক, মিড জুগুলোডাইগ্যাস্ট্রিক, লোয়ার জুগুলোডাইগ্যাস্ট্রিক যে বললাম লেভেলগুলো বল। এই লিম্ফ নোডগুলোই সারা জীবন তোর ডাক্তারি করতে লাগবে। কেন? যদি সার্জন বা ইএনটি সার্জন হোস, এখানকার ক্যান্সার কাটবি, সেটা স্প্রেড করে এই নোডে, এখানকার ক্যান্সার কাটবি, থাইরয়েড কাটবি, প্যারাথাইরয়েড ক্যান্সার, প্যারোটিড ক্যান্সার, সাবম্যান্ডিবুলার ক্যান্সার, মুখের ভেতরের ক্যান্সার সব এই নোডেই স্প্রেড করে, টাং ক্যান্সার সব এই নোডেই স্প্রেড করে। তোকে এটাই ডিসাইড করতে হবে, তুই আর্টারিটাকে এটা বাদ দিতে পারবি না। হ্যাঁ, কাজটা সোজা, অপারেশনের কাজটা হচ্ছে ভেনটাকে ন্যাড়া করে দেওয়া, তার কারণ আর্টারিয়ার ভেন বরাবরই লিম্ফ নোডগুলো থাকে, আর্টারিয়ার ভেনটা পড়লে তার সঙ্গে লিম্ফ নোড পড়া হয়ে যায়, মোটামুটি ওর গায়েই থাকে। এই যে বলছি জুগুলোডাইগ্যাস্ট্রিক, জুগুলার ভেনটাকে ন্যাড়া করে দাও, তার গায়ের পুরো অ্যারিওলার টিস্যু সরিয়ে দাও, দ্যাট ইজ লিম্ফ নোড ডিসেকশন। যে কোনো লিম্ফ নোড ডিসেকশন মানে সেখানকার ভেনটাকে ন্যাড়া করে দেওয়া বা উলঙ্গ করে দেওয়া। এখানকার ভেন নেক নোট করবো হেড নেক ক্যান্সারে, তখন আমাকে ইন্টারনাল জুগুলার ভেনকে ক্লিয়ার করতে হবে, ব্রেস্টের জন্য আমাকে অ্যাক্সিলারি ভেন করতে হবে, অ্যাক্সিলারি ডিসেকশন, অ্যাক্সিলারি ভেনটা ক্লিয়ার করতে হবে, পেনিস বা স্ক্রোটামের টিউমারের জন্য বা ভালভাল টিউমারের জন্য, গ্রয়েন নোডস বা পায়ের মেলানোমা, আমাকে ফিউমারাল ভেনটাকে ন্যাড়া করতে হবে, ওর গায়ে নোডস থাকে। ক্লিয়ার? তাহলে লেভেলগুলো বললাম, মোস্ট কমনলি এই জায়গাগুলো স্প্রেড করে। হেমাটোজেনাস স্প্রেড হচ্ছে ইন 3 to 5 কেসেস, মোস্ট কমনলি ইনভলভড অর্গান হচ্ছে লাংস অ্যান্ড বোন। মর্টালিটি ইজ লো প্রোভাইডেড ইউ ট্রিট অ্যাডিকুয়েটলি। আমাকে যদি ভগবান এসে বলে তোকে একটা ক্যান্সার দেবো, তুই চুজ কর কোনটা নিবি, আমি চোখ কান বুঝে এটা বলবো। কারণ ইফ ট্রিটেড promptly and adequately, I am not supposed to die from this disease. Chances are more that I will die from some other cause than this disease. This is the advantage of this. ঠিক আছে? Next. Second most common type of thyroid cancer হচ্ছে follicular thyroid cancer. এইখানে একটা কথা বলার আছে। Follicular thyroid cancer এর প্রবলেমটা হচ্ছে কি? ফলিকুলার থাইরয়েড ক্যান্সার এফএনএসি 100% সার্টেনটি দিয়ে বলতে পারে না। একটা আছে ফলিকুলার অ্যাডেনোমা, একটা হচ্ছে ফলিকুলার কার্সিনোমা। এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশন আসে ফ্রম ক্যাপসুলার ইনভেশন দিয়ে। এফএনএসি ক্যাপসুলার ইনভেশন বলতে পারে না,
you need some sort of histopathology. কাজেই কোনো থাইরয়েড সোয়েলিং পেশেন্ট, আমি কি বলেছি আগের দিন, আমার কাজ 3টে পয়েন্টে ডায়াগনোসিস করা। একটা হচ্ছে এটা থাইরয়েড কিনা বলার জন্য ইউএসজি, 2 নম্বর হচ্ছে থাইরয়েড ফাংশনাল স্ট্যাটাস T3 T4 TSH, 3 নম্বর বিনাইন না ম্যালিগন্যান্ট, এফএনএসির কথা ভাবতে হবে। এফএনএসিতে কি হতে পারে আগের দিন বলেছি, ডেফিনেটলি বিনাইন, লাইকলি টু বি বিনাইন অর ম্যালিগন্যান্ট, ডেফিনেটলি ম্যালিগন্যান্ট, মোটামুটি এই 3টে ভাগে ভাগ করতে পারি। গোদা এই 3টে ভাগ, ফলিকুলার অ্যাডেনোমা বা কার্সিনোমা মাঝেরটায় আসবে, বিনাইনও হতে পারে ম্যালিগন্যান্টও হতে পারে। ও যার জন্য লেখে ফলিকুলার নিওপ্লাজম। ক্লিয়ার? এইটা হচ্ছে মাথায় রেখে দিতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হার্টসেল সেল ক্যান্সার। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবি, ফলিকুলারেরও মর্টালিটি লো, বাট টুয়াইস দ্যাট অফ প্যাপিলারি। আর সেকেন্ড হচ্ছে ইট স্প্রেডস মোর বাই হেমাটোজেনাস রুট দেন লিম্ফ নোড। প্যাপিলারিতে লিম্ফ নোড স্প্রেড বেশি, ফলিকুলারে হিমাটোজেনাস স্প্রেড বেশি। তার ট্রিটমেন্টে একটা কথা কিন্তু বেরিয়ে গেল, প্যাপিলারি হলে নেক ডিসেকশনের কথা ভাবতে হবে, ফলিকুলারে লিম্ফ নোড স্প্রেড খুব বেশি নয়, লিম্ফ নোড ডিসেকশনের কথা ভাবার দরকার নেই। ক্লিয়ার? তাই তো? আমার যেটা হচ্ছে না আমি কেন করতে যাবো? আচ্ছা, হার্টসেল সেল ক্যান্সার হচ্ছে একটা রেয়ারার ফর্ম অফ ফলিকুলার থাইরয়েড ক্যান্সার, এর প্রগনোসিস খারাপ, এটা লিম্ফ নোড আর হেমাটোজেনাস দুভাবেই স্প্রেড করে। নেক্সট, রিস্ক ফ্যাক্টর ফর এই থাইরয়েড ক্যান্সার না বলে এটাকে বলা উচিত ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার। কি বললাম একটু আগে? ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার ফ্রম ফলিকুলার সেলস দুটো, ফলিকুলার আর প্যাপিলারি। এদের রিস্ক ফ্যাক্টর আছে আয়োনাইজিং রেডিয়েশন ইন চাইল্ডহুড, আর একটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। নেক্সট, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন খুব সহজ, মোস্ট কমনলি সোয়েলিং, বাট there are cases where they present with metastatic neck nodes. থাইরয়েডটা বড় হয়নি, they are presented with metastatic neck nodes. ঠিক আছে? নেক্সট, ইনভেস্টিগেশনস একটু আগেই বললাম। হঠাৎ ল্যারিঙ্গোস্কোপি, ব্রঙ্কোস্কোপি, ইসোফেগোস্কোপি, সিটি, এমআরআই এত কিছু লিখলাম কেন? রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ধরেছে কিনা বোঝার জন্য ল্যারিঙ্গোস্কোপির রোল আছে, ভোকাল কর্ড মুভমেন্ট ঠিক আছে কিনা এগুলো ধরার ব্যাপার আছে। ব্রঙ্কোস্কোপি রোল খুব লিমিটেড, যদি আনলেস দেয়ার আর ডেফিনেটিভ ইমেজেস শোয়িং লাং মেটস। ঠিক আছে? সিটি এমআরআই যদি ইন্ট্রাথোরাসিক এক্সটেনশন হয়, এখান থেকে বড় হয়ে নিচে চলে গেল, মিডিয়াস্টাইনাল নোডস আছে কিনা তখন ওই যে একটু আগে বলছিল লেভেল 7 নোডস, দ্যাট ব্ল্যাক শার্ট, ও একটু আগে বলছিল লেভেল 7 নোডস, মানে আমার মিডিয়াস্টাইনামে গেছে কিনা, একটা কি যেতে পারে, ওখানকার নোড বড় হতে পারে, আর থাইরয়েডটা ইটসেলফ বড় হয়ে মিডিয়াস্টাইনামে যেতে পারে, গেলে কতটা গেছে সেটা আমাকে বার করতে হবে, তার জন্য সিটি এমআরআই রোল, মানে রট রুটিন ইনভেস্টিগেশনস। ওকে, নেক্সট, এবার হচ্ছে টিএনএম স্টেজিং, দুটোর সেম, খুব জটিল জিনিস। T1, T2, T3, T4 এই চারটে মনে রাখলে তোদের যথেষ্ট, বাকিটা বলতে পারলে মোর দ্যান 90%। T1 হচ্ছে 2 সেন্টিমিটার অর লেস, T2 হচ্ছে 2 সেন্টিমিটার বড় বা 4 সেন্টিমিটার অর লেস, T3 হচ্ছে 4 সেন্টিমিটারের বড় বাট লিমিটেড টু থাইরয়েড, T4 হচ্ছে গ্রস এক্সট্রা থাইরয়েডাল এক্সটেনশন ইনটু মেজর নেক স্ট্রাকচারস। সেটা ট্রাকিয়া হতে পারে, ইসোফেগাস হতে পারে, যে কোনো ল্যাটারালি কি আছে, ক্যারোটিড এন্ড জুগুলার, তার সঙ্গে কি আছে, ওই দুটোর মাঝখানে কি আছে, ভেগাস, যে কোনো কাউকে বড় হয়ে ধরতে পারে, গ্রস এক্সট্রা থাইরয়েডাল এক্সটেনশন। ক্লিয়ার? N0 no evidence of nodal metastasis, N1 হচ্ছে there is metastasis, M0 no distant metastasis, N1 there is distant metastasis। এই কথা বলতে পারলে তুই তোর যথেষ্ট নম্বর পাবি, আর মাঝের পাস মার্ক পেয়ে যাবি, মাঝের ডিটেলসটা বলতে পারলে আরো বেশি নম্বর পাবি। মানে মধ্যে কথা ফেলো করি মাখো তেল, নম্বরটা ওখানে তোরা যা বলবি তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? নেক্সট, এবার রিস্ক অফ রেকারেন্স আফটার ইনিশিয়াল ক্যান্সার ট্রিটমেন্ট। আমার কাছে ট্রিটমেন্টটা এলো,
আমাকে ফার্স্টে হাই রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক, লো রিস্ক এইভাবে ভাগ করতে হবে। যার লো রিস্ক তাকে আমি একরকম ট্রিটমেন্ট দেবো, যার ইন্টারমিডিয়েট রিস্ক তাকে একটু অ্যাগ্রেসিভলি ট্রিট করব, যার হাই রিস্ক তাকে বেশি অ্যাগ্রেসিভলি ট্রিট করব। লো রিস্ক কি? ইন্ট্রাথাইরয়েডাল ডিটিসি মানে T3 অবধি, less than 5 lymph node micrometastasis. Micrometastasis মানে less than 0.2 সেন্টিমিটার, মানে 2 mm এর কম মেটাস্ট্যাটিক নোড সাইজে। ঠিক আছে? ইন্টারমিডিয়েট অ্যাগ্রেসিভ হিস্টোলজি মানে ডিফারেন্সিয়েশনের ব্যাপার, ওটা যত ভালো ডিফারেন্সিয়েটেড এটা ততটা ভালো ডিফারেন্সিয়েটেড নয়। মাইনর এক্সট্রা থাইরয়েডাল এক্সটেনশন, থাইরয়েড থেকে একটু বেরিয়ে পাশের কিছু ধরেছি। ভাস্কুলার ইনভেশন মাইক্রোস্কোপের তলায় দেখা গেল। ঠিক আছে? তারপর হচ্ছে মোর দ্যান 5 নোডস ইনভলভড, ঠিক আছে, যেগুলো 0.2 থেকে 3 সেন্টিমিটার অবধি, এরা হচ্ছে ইন্টারমিডিয়েট রিস্ক পেশেন্ট। আর হাই রিস্ক পেশেন্ট কারা? গ্রস এক্সট্রা থাইরয়েডাল এক্সটেনশন, ইনকমপ্লিট টিউমার রিসেকশন, মানে এতটাই এক্সট্রা থাইরয়েড স্প্রেড করেছে আমি পুরোটা বাদ দিতে পারছি না, তাহলে থাইরয়েড একটা ইন্টারনাল জুগুলারকে এনগালফ করে নিয়েছে, বা ইন্টারনাল জুগুলারকে এনগালফ করলে তবু চেষ্টা করা যেতে পারে, কিন্তু ক্যারোটিডকে পুরো এনগালফ করেছে, আমি কি বাদ দেবো? তাই না? এতটাই গেছে যে আমি পুরো বাদ দিতে পারলাম না। আর ডিস্ট্যান্ট মেটাস্টাসিস হয়ে গেছে, যার সারা শরীরে ছড়িয়েছে, তার তো চান্স অফ রিকারেন্স বেড়ে যাবেই। এ হচ্ছে হাই রিস্ক পেশেন্ট, তাই তো? কোনো রকেট সায়েন্স নেই, বিরাট কিছু মাথা ঘামাবার ব্যাপার নেই, জাস্ট কমন সেন্স, but it is the rarest sense, I am sorry. Next, এবার ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। প্রথমে বলেছি থাইরয়েড ক্যান্সারে বিনাইনে আমি কখন থাইরয়েড সার্জারি করব? when there is suspicion or confirmation of malignancy। আর সার্জারি না করার ইন্ডিকেশনের মধ্যে ফার্স্ট হচ্ছে when you have excluded ক্যান্সার। এখানে তো আমি থাইরয়েড ক্যান্সার আমি কনফার্ম করে ফেলেছি, হেমিথাইরয়েডেক্টমি না টোটাল থাইরয়েডেক্টমি কোনটা করব? আগেই বলি ডিফারেন্সিয়েট থাইরয়েড ক্যান্সারে আমার একটা ডায়াগনোসিস থাকবে প্রি-অপ প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা, আর একটা ডায়াগনোসিস থাকবে ফলিকুলার নিওপ্লাজম, ফলিকুলার অ্যাডেনোমা না কার্সিনোমা সেটা কিন্তু আমার থাকবে না। এনি প্রবলেম? এত গম্ভীর কেন? ঠিক আছে, তাহলে যখন ফলিকুলার নিওপ্লাজম আমার কাছে এসছে, ইট ক্যান বি বিনাইন, ইট ক্যান বি ম্যালিগনেন্ট, তো ইট ইজ বেটার টু গো ফর হেমি। ডান লোবে হয়েছে, ডান লোবটা বাদ দেবো না, লোব প্লাস ইসমাস দুটোই বাদ যাবে। দ্যাট কনস্টিটিউট রাইট হেমিথাইরয়েডেক্টমি মিন্স রাইট লোব অফ থাইরয়েড উইথ ইসমাস বাদ যাবে, লেফট হেমিথাইরয়েডেক্টমি মিন্স লেফট লোব অফ থাইরয়েড প্লাস ইসমাস বাদ যাবে। ক্লিয়ার? বাদ দেবো, বায়োপসিতে পাঠাবো, বায়োপসি বলে দিল না এটা ম্যালিগনেন্ট, তখন আমি টোটালে যাব। আরেকটা অপশন আছে, আজকাল ফ্রোজেন সেকশন করা হয়, ফ্রোজেন সেকশনে ইমিডিয়েট বায়োপসি ইমিডিয়েট বলে দিতে পারে প্যাথোলজিস্ট যে এটা বিনাইন না ম্যালিগনেন্ট। ক্লিয়ার? সেটা থাকলেও তখনই টোটাল করে দেওয়া যেতে পারে যদি ম্যালিগনেন্সি কনফার্ম হয়ে আসে। বোঝাতে পারলাম? এছাড়া প্যাপিলারিতে কি আমি হেমি করব? করতে পারি ইফ ইট ইজ লেস দ্যান 1 সেন্টিমিটার, ইউনিফোকাল, ইন্ট্রাথাইরয়েডাল, টোটালি ইন্ট্রাথাইরয়েডাল আর নো নেক নোডস, তবেই আমি হেমির কথা ভাবতে পারি। ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস আমি আমার প্র্যাকটিসে বলতে পারি আই নেভার ডু হেমিথাইরয়েডেক্টমি, এন্ড আপ ডুইং হেমিথাইরয়েডেক্টমি। আমি হেমিথাইরয়েডেক্টমি ততক্ষণই করবো when there is doubt in diagnosis. Once the diagnosis is confirmed, I will 100% go for total. I won't take any chances. Clear? এবার নেক ডিসেকশন। সবার কি নেক ডিসেকশন আমি করে দেবো? আবার বলছি, যদি প্রমাণিত N0 নেক হয় ডিসেকশন না করেও চলতে পারে, ঠিক আছে? কিন্তু যদি নেক নোড এনলার্জ থাকে অন ইউএসজি তাহলে কম্পার্টমেন্ট বেসড ডিসেকশন করা যেতে পারে। এবার কি বললাম একটু আগে, নেক নোডস 1, 2, 3, 4, 5, থাইরয়েডের spread to 1 or 5 is relatively low, mainly 2, 3, 4, 2, 3, 4 or 6 anterior triangle। ঠিক আছে, এই কম্পার্টমেন্ট বেসড ডিসেকশনের কথা ভাবা যেতে পারে। If there are clinically enlarged nodes, you have no option, you have to do it। Clear?
রোল অফ প্রোফাইল্যাকটিক নেক ডিসেকশন, যে ক্লিনিক্যালি বা রেডিওলজিক্যালি নেক নোডস নেই, আমি কি তার তবু করে দেবো? ডিফিকাল্ট টু সে। ব্যাপারটা অনেকটা হয়ে গেল হার্ট অ্যাটাক প্রিভেন্ট করার জন্য হার্টটাকে বাদ দিয়ে দেওয়া, কাছাকাছি না? দ্যাট ইজ নট দ্য কেস। হ্যাঁ, দ্যাট ইজ নট দ্য কেস। এবার অনেকে বলছে সেন্ট্রাল কম্পার্টমেন্ট ডিসেকশন করে দেওয়া যেতে পারে, মানে লেভেল 6। নেক্সট, অ্যাক্টিভ নন অপারেটিভ সার্ভেইলেন্স অনেকে করতে বলছে যদি মাইক্রোকার্সিনোমা লেস দেন 1 সেন্টিমিটার হয়, তাহলে অনেকে বলছে কিছু করতে হবে না, প্যাপিলারি মাইক্রোকার্সিনোমা, জাস্ট অবজার্ভ। হি মাস্ট বি এ ভেরি কারেজিয়াস ফেলো। আর পেশেন্টেরও সাহস আছে বলতে হবে, তাই না? সবটা বুঝে রাজি হয়ে গেল, তা রেকার করলে ডাক্তার কেস খাবে। হ্যাঁ, নেক্সট, পোস্ট অপারেটিভ হরমোনস, TSH হরমোন সাপ্রেশন। পোস্ট অপারেটিভ ট্রিটমেন্টের মধ্যে আমার কি আছে? আরো কিছু রেসিডুয়াল থাইরয়েড টিস্যু থাকতে পারে বডিতে, সেটাকেও আমার সাপ্রেস করে দিতে হবে। সাপ্রেস কি দিয়ে করব? রেডিও আয়োডিন দিয়ে। রেডিও আয়োডিন করতে গেলে আমাকে কি করতে হবে? TSH লেভেলটা বাড়াতে হবে। TSH লেভেলটা বাড়ালে তবে ও রেডিও আয়োডিনটা তুলবে, তাই তো? আমাকে তাহলে TSH, তাহলে আমি এলট্রক্সিন শুরু করবো, দেরিকে থাইরয়েড বাদ দিচ্ছি, আমাকে থাইরয়েড হরমোনের সোর্স দিতে হবে, বেড়েই থাকবে, তাতে আমার স্ক্যান করতে সুবিধা হবে, লাইফ তো চলবে না। ওই এলিভেটেড TSHটাকে সাপ্রেস করতে হবে। কেন? ওই যদি এলিভেটেড TSHটা থাকে, রেসিডুয়াল থাইরয়েডগুলো গ্রো করে যেতে পারে। যদি রেসিডুয়াল কিছু থাকে, দ্যাট ক্যান গ্রো। যদি TSH আনকন্টেস্টেড বেশি থাকে, ওটাকে আমাকে কমাতেই হবে। আমাকে এলট্রক্সিন চালু করতে, প্লাস প্রথম কথা হচ্ছে বায়োলজিক্যাল ফাংশনের জন্য এলট্রক্সিন চালু করতে হবে, মানে থাইরক্সিন রিপ্লেসমেন্ট চালু করতে হবে। তার হরমোনের সোর্স নেই, হরমোনটা তো দিতে হবে। তার সঙ্গে TSH এর লেভেলটাকেও সাপ্রেস রাখতে হবে, আদারওয়াইজ অন্যগুলো গ্রো করে যেতে পারে। ক্লিয়ার? TSH ইন্ডিউস টিউমার গ্রোথ আর রেকারেন্সের চান্স থেকে যায়। ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধে না? নেক্সট, এরপর রেডিও আয়োডিন থেরাপি, একটু আগেই বললাম। কখন করব? টু অ্যাবলেট এনি রেসিডুয়াল থাইরয়েড টিস্যু রিমেইনিং আফটার থাইরয়েডেক্টমি। রেশনালটা কি? এলিমিনেশন অফ নর্মাল থাইরয়েড টিস্যু ইনক্রিজেস দ্য এটা আমি যদি নষ্ট করে দিই, যদি সামান্য ধর থাইরয়েড এক্সট্রা থাইরয়েডাল থাইরয়েড টিস্যু, তাহলে আমার রেকারেন্স মনিটর করতে সুবিধা হবে ইমিউনোগ্লোবুলিন দিয়ে। ঠিক আছে? আর হচ্ছে টু ট্রিট ক্লিনিক্যালি ডিটেক্টেড ডিজিজ নট ট্রিটেবল বাই সার্জারি। এতটাই বড় আমি অপারেশন করতে পারছি না, তাকে রেডিও আয়োডিন দিয়ে চেষ্টা করো। আগের দিন একটা কথা বলেছিলাম, সমস্ত সলিড অর্গানে ক্যান্সারে ট্রিটমেন্ট অফ চয়েস ইজ সার্জারি। বলেছিলাম তো কথাটা, মনে পড়ে? মনে পড়ছে না? মনে পড়ছে না নাকি পড়ছে? তোকে বলছি, এত কনফিউজ লুক নিয়ে বসে আছিস কেন? মিড ওয়ান তোর পাশে এত কনফিউজ লুক নিয়ে বসে আছিস কেন? মানে মনে পড়ছে না? আচ্ছা ঠিক আছে, এখন মনে না পড়লে হবে, পরীক্ষা হলে মনে পড়লেই হবে। নেক্সট, এবার হচ্ছে সিস্টেমিক থেরাপি। সিস্টেমিক মাল্টি টার্গেটেড টাইরোসিন কাইনেজ ইনহিবিটরস, লেনভাটিনিব অ্যান্ড সোরাফিনিব দেওয়া যেতে পারে। বেসিক্যালি এগুলো হচ্ছে প্যালিয়েটিভ সেটিং, এতটাই অ্যাডভান্স ডিজিজ আমার বিশেষ কিছু করে লাভ হয়নি, তখন একটু কষ্ট কমাবার চেষ্টা, দ্যাট ইজ কল্ড প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। পেশেন্টকে সিম্পটোম্যাটিক রিলিফ দেওয়ার চেষ্টা। নেক্সট, medullary thyroid cancer arises from neuroendocrine or parafollicular cells or C cells. একটা ডেফিনেটিভ প্যারাফলিকুলার সেলের হরমোন কি? প্যারাফলিকুলার সেল অফ থাইরয়েড থেকে প্যারাথাইরয়েড, এইবার মারবো কিন্তু, ক্যালসিটোনিন। and serum calcitonin যখন ওখান থেকে বেরোয়, that is a very good biomarker for medullary thyroid cancer. Medullary thyroid cancer can be sporadic, can be familial. Multiple endocrine neoplasia পড়েছিস প্যাথোলজিতে? পড়েছিস তো? কে রে? এই এত কনফিউজ লুক নিয়ে কি দেখছিস? পড়িসনি? মেন 1, মেন 2A, মেন 2B,
তোদের টিচাররা বলে দিয়েছিল? ও আচ্ছা, আমাদের সময় এরকম স্যার থাকলে কত ভালো হতো রে। আমার স্কুল লাইফে একজন স্যার ছিলেন, বলেছিলেন যে তোমাদের আমি এমন সাজেশন দিয়ে দেবো তার বাইরে থেকে কোনো প্রশ্নই আসবে না। পরীক্ষার 7 দিন আগে গেছি স্যারের কাছে, স্যার সাজেশন দেবেন বলেছিলেন, বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা। আমাকে খুব ভালোবাসতেন, মারা গেছেন স্যার। কোয়াইট ন্যাচারাল। আমার স্কুল লাইফ 40 বছর আগে, তখনকার সময় মাস্টারমশাই এখন বেশিরভাগই বেঁচে নেই। কোয়াইট ন্যাচারাল, তাই না? আমাকে খুব ভালোবাসতেন স্যার। আমার কান মুলে বলেছিলেন বইয়ের পাতা থেকে প্রথম থেকে শেষ পাতা হচ্ছে সাজেশন, আর এর মধ্যে কিছু বিটকেল ছেলে থাকে, সে বলেছিল স্যার সূচিপত্রটাও মুখস্থ করবো। এক থাপ্পড়। কিছু বিটকেল ছেলে থাকে না, আজকাল বোধহয় এরা হারিয়ে যাচ্ছে না? আছে, ওরা চিরকাল অ্যাটেন্ডই থাকে। আচ্ছা, এবার মেন 1-এ মনে রাখবি 3টে পি: প্যারাথাইরয়েড, ফিওক্রোমোসাইটোমা আর প্যারাফলিকুলার সেল অফ থাইরয়েড। ঠিক আছে? মেন 1, মেন 2-এ, মেন 2বি, এগুলো সবকটা। মেন 2বিতে থাকবে মেডালারিতে প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া, মেডালারি থাইরয়েড ক্যান্সার, ফিওক্রোমোসাইটোমা। মেন 2বিতে থাকে মারফানার্ড বডি হ্যাবিটাস, মেডালারি থাইরয়েড ক্যান্সার, ফিওক্রোমোসাইটোমা, মিউকোজাল টিউমার্স। এগুলোর সঙ্গে একটা বড় অংশ জড়িয়ে আছে। নেক্সট হচ্ছে মেডালারি থাইরয়েড, নেক্সট লাইট করে দে। মেডালারি থাইরয়েড ক্যান্সারে লিম্ফ নোড মেটাস্টাসিস খুব বেশি। যেদিকে লোবে আছে সেদিক তো হবে, উল্টো দিকে লোবেও হয়। তার জন্য সাম সর্ট অফ লিম্ফ নোড ডিসেকশন ইজ মাস্ট। ওখানে করবো কি করবো না, পাচ্ছি কি পাচ্ছি না তার উপর ডিপেন্ডেন্ট। এখানে মাইক্রোমেটাস্টাসিসের চান্স খুব বেশি। আমি রেডিওলজিক্যালি ধরতে পারি, ক্লিনিক্যালি ধরতে পারছি না, ডিসেকশন করে দেখলাম নোডের মধ্যে মেটস ঢুকে গেছে। ক্লিয়ার? স্পোরাডিক কেস, এটা তো বলেই দিলাম। ম্যালিগন্যান্সির প্রেজেন্টেশন তো এক, শুধু সিরাম ক্যালসিটোনিন আমাকে মার্ক করে দেবে। ক্লিয়ার? এবার যেহেতু মেন 2A 2Bর সঙ্গে জড়িয়ে আছে, আমাকে ফিওক্রোমোসাইটোমার ফিচার্স খুঁজতে হবে। ফিওক্রোমোসাইটোমা নিয়ে খুব বেশি টেনশন নেওয়ার কিছু নেই। ও পেশেন্টের হার্ট লাফাচ্ছে, দৌড়চ্ছে, ট্যাকিকার্ডিয়া থাকবেই। তোর কাজ শুধু একটাই কাজ, ডিফারেন্সিয়েট করে একটা থাইরোটক্সিকোসিসের জন্য প্যালপিটেশন না ফিওক্রোমোসাইটোমার প্যালপিটেশন। রিপোর্ট করতে দিয়ে দেয়, ওটা নর্মাল হলে ওইদিকে হার্ট লাফাচ্ছে, ট্রেমর থাকবে, থাইরোটক্সিকোসিস অনেক সময়। ক্লিয়ার? তোর যখন একটা থাইরয়েড সোয়েলিং নিয়ে এলো, হার্ট লাফাচ্ছে, ফিওক্রোমোসাইটোমা থাইরোটক্সিকোসিস, তো একটা ডিফারেন্সিয়েট করতে হতেই পারে। খুব সিম্পল, T3T4 করতে দিয়ে দে, নর্মাল মানে হার্ট লাফাচ্ছে অন্য কোনো কারণে। এবার তুমি না, থাইরয়েড নর্মাল মানেই ট্যাকিকার্ডিয়ার বাকি কজ হচ্ছে ফিওক্রোমোসাইটোমা, তা নয়। দেয়ার আর 1001 কজেস অফ ট্যাকিকার্ডিয়া। সেটা মেডিসিনের মাস্টারমশাই তোদের পড়াবে, আমার থেকে ওরা বেটার পড়াবে। ঠিক আছে? কাজে যে মোমেন্টে আমার মেডালারি থাইরয়েড ক্যান্সার সাসপেক্ট করব, আমাকে প্যারাথাইরয়েডের ফাংশনটা দেখতে হবে। কেন? প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া ইজ এ পার্ট অফ মেন 2B অ্যান্ড 2A। কাজে প্যারাথাইরয়েড হরমোন স্ট্যাটাসটা চেক করে নিতে হবে। আর চেক করতে হবে ফিওক্রোমোসাইটোমার জন্য, মানে সিরাম অ্যাড্রিনালিন, নট অ্যাড্রিনালিন, ইউরিনারি VMA পড়েছিস প্যাথোলজিতে? কি বায়োকেমিস্ট্রিতে পড়েছিলি? ইউরিনারি VMA, ভ্যানিলিল ম্যান্ডেলিক অ্যাসিড মেজারমেন্ট টু ডিটেক্ট, পড়া ছিল? একটু শোনা শোনা লাগছে মনে হচ্ছে। পড়িসনি? বায়োকেমিস্ট্রিতেও পড়িসনি? ভুলে গেছিস? আচ্ছা, একটু শোনা শোনা লাগছে না, কেমন যেন একটু কোন মানধাতার আমলে শুনেছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডিস্ট্যান্ট মেটাস্টাসিসও হয়, লাং, লিভার, বোন। নেক্সট, হেরিডিটারি কি বললাম? শুধু একটাই কথা মনে নিবি, হেরিডিটারি গুলো একটু কম বয়সে হয়, নন হেরিডিটারি গুলো একটু বেশি বয়সে হয়। ক্লিয়ার? নেক্সট, এবার ইনভেস্টিগেশনস, এই যে বলে দিলাম, FNAC, serum calcitonin, also seen in multiple stages like autoimmune thyroid, serum calcitonin 500 picogram per ml এর উপর হলে there is chance of distant metastasis, 100 এর উপর হলে there is malignant,
মেডালারি থাইরয়েড ক্যান্সার। নেক্সট, দাঁড়া আগের পাতাটা আরেকবার দে, আগের পাতাটা। All cases of medullary thyroid cancer should be screened for pheochromocytoma and hyperparathyroidism, যেটা অলরেডি তোদের বলে দিয়েছি। এটা আলাদা কালারে লেখার একটাই কারণ, জাস্ট টু হ্যামার ইট এগেন অ্যান্ড এগেন। ক্লিয়ার? ফিওক্রোমোসাইটোমা পেশেন্ট, যে পেশেন্ট যদি মেন 2A বা 2B হয়, আমি মেডুলারি থাইরয়েড ক্যান্সার ডায়াগনোসিস করে চল অপারেশন করে দিই। এদিকে থাইরোটক্সিকোসিস আছে, ফিওক্রোমোসাইটোমা, এই ট্যাকিকার্ডিয়া আছে, ফিওক্রোমোসাইটোমা আমি কারেক্ট করলাম না, মরেও যেতে পারে ওই ট্যাকিকার্ডিয়ার মধ্যে অপারেশন করতে। ওকে আলফা ব্লকার আগে দিতে হবে, হার্ট রেট কন্ট্রোল করতে হবে, তারপর বিটা ব্লকার দিতে হবে। ক্লিয়ার? প্রথমে আলফা ব্লকার, ফার্মাকোলজিতে পড়িয়েছি আলফা ব্লকার অ্যান্ড বিটা ব্লকার। ত্রিপাঠীর বইতে পরিষ্কার করে লেখা ছিল ট্রিটমেন্ট অফ ফিওক্রোমোসাইটোমা। আমাদের সময় যখন ছিল এটা এখনো আছে। হ্যাঁ, তোরা ত্রিপাঠী পড়েছিস তো? তাহলে কি বই? নাম শুনিনি, নাম শুনিনি। আচ্ছা, ত্রিপাঠী ইজ এ ওয়ান্ডারফুল বুক। আর একটা বই, আমেরিকান বই, ক্যাটজান, বার্ট্রাম ক্যাটজান, ইটস এ ফ্যান্টাস্টিক বুক। গুডম্যান গিলম্যান আন্ডার গ্রাজুয়েটদের জন্য নয়, কিন্তু বার্ট্রাম ক্যাটজান ইজ এ ওয়ান্ডারফুল বুক। লরেন্স বেনেট পড়িসনি কেউ? আমাদের সময় লোকে বলতো খুব ভালো বই, আমি পড়ে দেখেছি খুব ইউজলেস বই। ওটা গদ্য রচনা, পদ্য রচনা, প্রচুর ভাষার কারিকুরি আছে, মেটেরিয়াল কম। আমি তো সাহেব নই, আমার অসুবিধে হতো। এরপর নেক্সট পেজ, সার্জারি, টোটাল থাইরয়েডেক্টমি উইথ বাইল্যাটারাল সেন্ট্রাল নেক ডিসেকশন মাস্ট। একটু বড় হলে বাইল্যাটারাল টোটাল নেক ডিসেকশন। ক্লিয়ার? করতে হবে। অনেক সময় বলে যে সমস্ত বাচ্চার হেরিডিটারি মেন সিনড্রোমের মতো আছে, বাপ মায়ের কারণ মেনের রোগ ছিল, মাল্টিপল এন্ডোক্রিন নিওপ্লাসিয়া, তাদের প্রোফাইল্যাক্টিক থাইরয়েডেক্টমি ভাবতে হবে এক্ষেত্রে, বিকজ দিস ইজ এ ভেরি অ্যাগ্রেসিভ ডিজিজ। ক্লিয়ার? তাহলে প্রোফাইল্যাক্টিক থাইরয়েডেক্টমি কখন ভাবতে পারি? যে সমস্ত বাচ্চার বাবা মায়ের মেন 2A বা 2B ছিল। ক্লিয়ার? নেক্সট, follow up or adjuvant therapy. Recurrence rate is high. Follow up করে দেবো। ফলো আপে কি কি দেখবো? USG নেক্সট, সেরাম ক্যালসিটোনিন। আমার তো সুবিধা হয়ে গেছে, মার্কার আছে। প্যাপিলারি বা ফলিকুলারের প্রবলেম হচ্ছে মার্কার নেই, এর তো একটা সুবিধা আছে। মার্কার থাকার সুবিধাটা কি? এক হচ্ছে মার্কার আমাকে বলে দেবে ট্রিটমেন্ট কতটা অ্যাডিকুয়েট হয়েছে, মার্কার ততটা ডিক্রিজ করবে। নেক্সট হচ্ছে আবার মার্কার তাড়াতাড়ি উঠছে, মানে রেকারেন্স বেড়ে গেছে। ক্লিয়ার? ডাবলিং টাইম অফ সিরাম ক্যালসিটোনিন ইজ এ গুড প্রগনোস্টিক মার্কার। অনেকে নেক নোডে রেডিয়েশন থেরাপি দেয়, ইন ইনঅপারেবল কেসেস বেসিক্যালি লাভ হয় না। নেক্সট, ওইটাই, এরপর তো পড়ে আছে অ্যানাপ্লাস্টিক। অ্যানাপ্লাস্টিক তো আগেই বলে দিয়েছি, বিশেষ কিছু করার নেই। ব্যাস, ফিনিশ।